নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। বাংলার কুরুক্ষেত্র নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন, আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা। মনোনয়নেও ঐক্যের বার্তা তৃণমূল নেত্রীর। প্রস্তাবক হিসাবে বিভিন্ন ভাষা ধর্মের মানুষ। মনোনয়নে বার্তা ভবানীপুর মিনি ইন্ডিয়া। মনোনয়নে থাকবেন নেতা কাউন্সিলররা। এই মুহূর্তে আমাদের সঙ্গে কালীঘাট থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, এবারে নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ভবানীপুর এবং সেখানকারই প্রার্থী হিসেবে আজ তৃণমূল নেত্রী তার নমিনেশন জমা দেবেন এবং প্রস্তাবক হিসেবে থাকছেন বিভিন্ন ভাষা ধর্মের মানুষ। কি বার্তা দিতে চাইছে তৃণমূল? দেখো, 2011-র উপনির্বাচন, 2016-র নির্বাচন, 2021-এর উপনির্বাচন এবং এবারে 2026-এর নির্বাচনের জন্য, বিধানসভা নির্বাচনের জন্যই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং ভবানীপুর এবারে হাই ভোল্টেজ একটি কেন্দ্র। তার কারণ হচ্ছে এই শুভেন্দু অধিকারী এখানে এই কেন্দ্র থেকে তিনি লড়াই করছেন। ফলে গোটা দেশের পশ্চিমবঙ্গ বা বাংলার নির্বাচন কেন্দ্রিক যে নজর, তাই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ওপর রয়েছে। ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের নিজের যে একটা বিধানসভা কেন্দ্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই অনুযায়ী ভবানীপুরকে বলা হচ্ছে মিনি ইন্ডিয়া। তার কারণ হচ্ছে যে 63, 70, 71, 72, 73, 74 এবং 82 যে ওয়ার্ডগুলো রয়েছে, এই 8টা ওয়ার্ডের প্রত্যেকটার আলাদা আলাদা রাজনৈতিক বৈশিষ্ট্য রয়েছে। এবং ভবানীপুরের মতো জায়গাতে বহু বছর ধরে, দীর্ঘ বছর ধরে গুজরাটি, মারোয়ারি, জৈন সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় এবং বাঙালিদের বসবাস রয়েছে। ফলে যে কারণেই ভবানীপুরকে বলা হচ্ছে মিনি ইন্ডিয়া। তো এই মিনি ইন্ডিয়ার বার্তাই ঘরের মেয়ে ইমেজ, এর মধ্যে দিয়ে আজকে মনোনয়ন পর্বে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পেশ করা হতে পারে। ইতিমধ্যেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাসভবন, তার বাইরের অংশেই দেখতে পাওয়া যাচ্ছে যে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে, মূলত যারা মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা জমায়েত হতে শুরু করে দিয়েছেন। এবং এই মনোনয়ন পর্বের অনুষ্ঠানেও প্রস্তাবক হিসেবে যারা থাকতে চলেছেন, এখনো পর্যন্ত যা খবর, নিসপাল সিং রানে, মিরাট শাহ, বাবলু সিং এবং ফিরাদ হাকিমের স্ত্রী, তিনিও থাকবেন এখনো পর্যন্ত যা খবর। এবং কিছুক্ষণ আগে নিসপাল সিং রানে, মিরাট শাহ এদেরকে ভেতরে প্রবেশ করতেও দেখতে পাওয়া গিয়েছে। আসলে এই যে ভবানীপুর, তার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মানুষজন তারা থাকেন, বিভিন্ন ভাষাভাষী মানুষজন থাকেন। এই যে সকলকে নিয়ে মনোনয়ন পেশে যাওয়া যে ঐক্যের ছবি, সেই ঐক্যের ছবিকে তুলে ধরতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মনোনয়ন পর্বে প্রস্তাবক হিসাবেই বিশিষ্টদেরকে দেখা যাবে এখনো পর্যন্ত অনুমান। কালীঘাটের এই বাড়ি থেকে 10:30 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বের হওয়ার কথা রয়েছে। একদম এই রাস্তা ধরে তিনি একদম চলে যাবেন হচ্ছে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত এবং গোটাটাই তিনি পায়ে হেঁটে যাবেন। এবং তার সঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত কাউন্সিলররা, দক্ষিণ কলকাতা সাংগঠনিক নেতৃত্বে যারা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক শীর্ষস্তরে যে সমস্ত নেতারা রয়েছেন, তারাও প্রত্যেকে হাজির থাকবেন। এবং আবারও বলছি, যেহেতু তিনি এখানকার ঘরের মেয়ে এবং এই ইমেজ, এই প্রচারকেই ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, সেই আবেগকে মিনি ইন্ডিয়ার মতো জায়গা, ভবানীপুরের জায়গাতে পুরো দস্তুর ব্যবহার করতে চায় তৃণমূল কংগ্রেস এবং তারই প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই এখান থেকে তিনি রওনা হতে চলেছেন মনোনয়ন পেশ করার জন্য। এবং সেই মনোনয়ন পেশের পর তিনি হুগলিতে তার যে 3টে জনসভা রয়েছে, সেখানে তিনি চলে যাবেন তার পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতে। একেবারেই ধন্যবাদ আবির। আর কিছুক্ষণ পরে আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী। তবে এখন থেকে সেখানে জমায়েত করতে শুরু করেছেন তৃণমূলের নেতা কর্মীরা। আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী। মনোনয়নেও ঐক্যের বার্তা তৃণমূল নেত্রী। এবং আর কিছুক্ষণ পরে আলিপুর সার্ভে বিল্ডিং এ পৌঁছবেন তিনি মনোনয়ন জমা দিতে। এবং সেখানে এই মুহূর্তে নেতা কর্মীদের ভিড় নজরে আসছে। ইতিমধ্যে জমায়েত শুরু করে দিয়েছেন নেতা কর্মীরা এবং সেখানে মহিলাদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। মহিলারাও রয়েছেন সেখানে। আলিপুর সার্ভে বিল্ডিং, সেখানে আজ নমিনেশন জমা দেবেন তৃণমূল নেত্রী। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে আজ তৃণমূল নেত্রী তার মনোনয়ন জমা দেবেন এবং আলিপুর সার্ভে বিল্ডিং এ তিনি আর কিছুক্ষণ পরে পৌঁছে যাবেন। কালীঘাট থেকে তিনি যাবেন আলিপুর সার্ভে বিল্ডিং এ। সেখানে এই মুহূর্তে নেতা কর্মীদের জমায়েত নজরে পড়ছে, চোখে পড়ছে মহিলাদের উপস্থিতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, আর কিছুক্ষণ পর আলিপুর সার্ভে বিল্ডিং এ নমিনেশন জমা দিতে যাবেন তৃণমূল নেত্রী। এই মুহূর্তে সেখানকার কিরকম ছবি?
দেখো, ইতিমধ্যে আলিপুর সার্ভে বিল্ডিং এ এসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা, তারাও এসে পৌঁছেছেন। উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে ইতিমধ্যে আলিপুর সার্ভে বিল্ডিং এর সামনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছেন। অন্যদিকে আমরা যে ছবি দেখছি যে সকাল থেকে আলিপুর সার্ভে বিল্ডিং এর দুদিকেই তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন। ভবানীপুর বিধানসভার প্রার্থী হিসাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ মনোনয়ন জমা দেবেন আলিপুর সার্ভে বিল্ডিং এর দ্বিতীয় তলায়, অর্থাৎ তলায় মনোনয়ন জমা দেবেন, যেখানে ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারকে তিনি তার মনোনয়ন পত্র জমা দেবেন। ইতিমধ্যেই আলিপুর সার্ভে বিল্ডিং এর তরফেও যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। অন্যদিকে আসতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন আলিপুর সার্ভে বিল্ডিং এ। ইতিমধ্যেই আলিপুর সার্ভে বিল্ডিং এর যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন নির্বাচন কমিশনে, তারাও এসে পৌঁছে গিয়েছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 10:45-এর মধ্যে এসে পৌঁছাবেন, তিনি তার মনোনয়ন পত্র জমা দেবেন এবং তারপর হুগলির উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতিও চূড়ান্ত হয়েছে আলিপুর সার্ভে বিল্ডিং এ। বেশ, নজর থাক সেদিকেই। ধন্যবাদ। ভোটের আগে এসআইআর, নাম বাদ প্রায় 91 লক্ষ। এতে কার লাভ কার ক্ষতি? তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। সংখ্যালঘুদের তো কেটেছে, ছেড়ে দিন, কয়েক লক্ষ হিন্দুদেরও ভোট কেটেছে। এদের বিশ্বাস করা আর গোখরো সাপকে বিশ্বাস করা একই ব্যাপার। ঘরে গোখরোও ঢুকতে দেবেন না আর কেউটেও ঢুকতে দেবেন না। 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি। আমরা বারবার বলেছি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলবো যাদেরটা বাদ আছে। ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন? দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। অনেক চক্রান্ত করছে দিল্লি, সব বহিরাগতদের ঢোকাচ্ছে বাইরের লোককে নিয়ে এসে, আর বিজেপি সব লোক পাঠাচ্ছে আর বাংলার অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে। ওরা আপনাদের গ্রামে যদি আটকায় ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স একটা করে খিলের ঝাড়ু রাখবেন, রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন আর নিজের ভোট নিজে দেবেন, যাতে কেউ কোনোদিন আপনাদের বিদেশি বলতে না পারে। এসআইআর চালু হওয়ার আগে থেকেই এ রাজ্যে এসআইআর নিয়ে হাওয়া গরম। তারপর যতদিন গিয়েছে পারদ চড়েছে। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। ওটা 1 কোটি রোহিঙ্গা বলেছিল, শুধু 1 পিস রোহিঙ্গা বার করতে পারেনি। 2-3 কোটি হয়ে যেত যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আদায় না করতেন, তাহলে এই সংখ্যাটা বিজেপির কথার মতো 1.5 কোটি 2 কোটি 2.5 কোটিতে গিয়ে দাঁড়াতো। এবং তৃণমূল কংগ্রেস রাজ্যব্যাপী মানুষের পাশে দাঁড়ানো এবং গণ আন্দোলনে না যেত। আমরা বৈধ ভোটারদের পাশে আছি এবং এখনো নাম তোলার প্রক্রিয়া যা যা করণীয় আইনি ভাবে সমস্তটা একমাত্র তৃণমূল কংগ্রেসই করছে। एससीआर एक संवैधानिक प्रक्रिया है, देश में अनेक राज्यों में पहले भी हुई है। बंगला में किसकी वोट होनी चाहिए? घुसपैठियों की होनी चाहिए या बंगला भाषा भाषी की होनी चाहिए? मेरे बंगाल की राज घुसपैठियों के हाथ में रहेगा या बंगालियों के हाथ में रहेगा? ऐसा तो नेचुरली और कॉन्स्टिट्यूशनल प्रोसेस है, सबको उसको स्वीकार करनी चाहिए। जो भारतीय नागरिक है उसकी वोट नहीं कट रहा है, जो भारत की बाहर की घुसपैठिया उनके नाम कट रहा है। সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। লক্ষ লক্ষ মানুষের নাম যদি না থাকে তাহলে আমি কি করে বলবো
যে এ ভোট নিরপেক্ষ হয়েছে। অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ ভোট বন্ধ থাক, এটুকু তো বলতে পারি। শুভেন্দু অধিকারীর হাঁটু গেড়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি বলেছিলেন 1,20,00,000 রোহিঙ্গা, মোট 32 লক্ষ লোকের নাম বাদ গেছে, অনেক কম না। কিন্তু উনি যে 1,20,00,000 রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী বলেছিলেন, তো তাদের লিস্টটা কোথায়? উনি বেঠিক কথা বলে, বেফালতু কথা বলে কার্যত নির্বাচন কমিশন এবং রাজ্যের প্রশাসনকে প্ররোচনা দিয়েছেন মানুষের নাম বাদ দেবার জন্য। নিউজ 18 বাংলা।